কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনারা নিয়ন্ত্রিত হয়ে যাবেন, সেই প্রশ্নটি সামনে আসে, রাইট? আমি একটু ইসরাফিল হোসেনকে শুনি যে আলাউদ্দিন মোহাম্মদ যে কথাটি বলেন, আপনি কিভাবে না, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আপনার একটা পলিসির মধ্যে রিফ্লেকশন থাকতে হবে। ধরেন বিএনপির আউটলুকটা কি, আমাদের প্রথম জিনিসটা রেকগনাইজ করতে, বাংলাদেশের 51% পপুলেশন হলো নারী। সো বাংলাদেশের নারীদের সঙ্গে পুরুষদের থেকে 2% বেশি, সো দে আর দ্য মেজরিটি। এটা প্রথম, এটাকে আপনি অ্যাকনোলেজ করতে হবে এবং আপনি তাদেরকে বাইরে রেখে রাষ্ট্র গঠন করতে পারবেন না। সো বিএনপির মাইন্ডসেটটা হলো যে নারী ক্ষমতা, আপনি যদি বাজেটটা দেখেন, আমাদের ফ্যামিলি কার্ড বলেন এবং পলিসি যেটা আমরা আউটলাইন দিচ্ছি, যে এখানে নারী ক্ষমতাটাকে আমরা কিন্তু এখানে কোর হিসেবে রেখেছি। বিকজ আমরা দুটো প্রিন্সিপাল যদি দেখেন বাজেটে, একটা কিন্তু হচ্ছে গিয়ে ইনক্লুসিভ, পিছিয়ে পড়া গোষ্ঠী বলেন এবং বিভিন্ন গোষ্ঠীকে একসাথে করা, আরটা হলো একটা আপনার ঋণ ভিত্তিক ইকোনমি থেকে একটা বিনিয়োগ ভিত্তিক ইকোনমিতে আসে, এটাকে ব্যালেন্স করা কিন্তু হয়েছে। এখানে কিন্তু নারীদেরকে আমরা একদম সেন্ট্রাল জায়গায় রেখেছি। হ্যাঁ, সো এখানে একটা পলিসি রিফ্লেকশন থাকতে হবে। সো এইটা হলো কি মাইন্ডসেট। মানে বাজেটটা যখন আপনারা করেছেন, আপনারা ঠিক মাথায় নিয়ে করেছেন যে নারীদেরকে আপনারা ক্ষমতায়িত করবেন এবং সেন্ট্রালে রেখেছে আপনার পরিকল্পনা। স্পোর্টস ইকোনমির কথা যে আমরা বলছি, স্পোর্টস এখানে কিন্তু আমরা নারীদের উপরে কিন্তু এখানে জড়িয়েছি, নতুন করে স্পোর্টস চালু করেছে। এবার কিন্তু এখানে পার্টিসিপেশনে নারী এবং পুরুষদের সংখ্যা একদম সেম ছিল। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে নারীরা বেশি পার্টিসিপেট করেছে। কাজে এই যে জিনিসগুলো, এটা আপনার পলিসি, একটা রিফ্লেকশন থাকতে হবে, আপনার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক কিছু বলতে পারি, নারী ক্ষমতায়ন নিয়ে অনেক কিছু বলা হয়, বাট কাজের মাধ্যমে করতে হবে। এটা আমাদের যদি আপনারা আমাদের 31 দফাটা যদি দেখেন, ওখানে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু হিউজ একটা পয়েন্ট স্ট্রেস করা হয়েছে। আমাদের ম্যানিফেস্টোর বিষয়টা চলে আসছে, ঠিক আছে? স্পোর্টস ইকোনমি, ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি। ক্রিয়েটিভ ইকোনমি কিন্তু বেশিরভাগ নারীরা কাজ করে। আমাদের ক্রিয়েটিভ ইকোনমি আমি যদি বলি, এটা হচ্ছে আমাদের থিয়েটার আর্টিস্ট, আমাদের সিঙ্গার, শিল্পীরা যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার্স, এই যে ইকোনমিটা, এটা কিন্তু আগে কখনো স্বীকৃতি দেওয়া হয়। এবার কিন্তু আমরা বাজেটে নিয়েছি ক্রিয়েটিভ ইকোনমি, এবং ক্রিয়েটিভ ইকোনমিতে বেশিরভাগ কিন্তু নারীরাই কাজ করে, ঠিক আছে? এবং আমাদের ম্যানুফ্যাকচারিং যে খাতটা আছে, বেশি নারীরা কাজ করে। কাজে তাদেরকে আমাদের যদি আমাদের ক্ষমতায়িত করতে হবে, এবং নারী কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষমতায় অনেক দূর এগিয়ে গেছে অলরেডি, উইদাউট এনি সাপোর্ট। যেটা বাজেট নিয়ে আমি আলাপে আসার আগে আরেকটা প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আপনি ক্রিয়েটিভ ইকোনমির প্রসঙ্গটা নিয়েই আসলেন, তাহলে আমি একটু এখানে জানতে চাই যে এমন একটি সময় আপনারা ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছেন, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা, যখন আসলে এই সেক্টরটাকে, সাংস্কৃতিক অঙ্গনকে গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ অনেকেই সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে তারা হতাশার মধ্যে আছে। কিন্তু কিছুদিন আগেই আমরা দেখলাম যে একটি চলচ্চিত্র সেটা প্রদর্শনী করতে গিয়ে বন্ধ করা হলো। সো আপনারা যদি এটা এনশিওর করতে না পারেন যে একজন প্রযোজক, তিনি একটা মুভি বানাচ্ছেন, তার ছবিটা প্রদর্শিত হওয়ার ক্ষেত্রে বাধা আসবে না, সেটা এনশিওর করতে না পারলে কিন্তু এই ইকোনমিটা দাঁড়াবে না। সেক্ষেত্রে আপনাদের আপনি কি বলবেন যে কতটা সাকসেসফুল আসলে করতে পারবেন, বা এই ক্ষেত্রে এরকমটা হলো কেন? এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কি অ্যাকনোলেজ করা যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আমরা যে গত 17 বছর কিন্তু মূল সমস্যা ছিল বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, তো সেই জায়গাটা যাওয়ার কোনো স্কোপ নাই। বর্তমান সরকার একটা জিনিস খুবই কনসিয়াসলি, আমরা 4-5 বছরে হয়তো আমরা অনেক ভুল হবে, অনেক কিছু হয়তো আমরা করতে পারবো না, কিন্তু একটা জিনিস আমরা এনশিওর করতে চাই যে বাংলাদেশের মানুষ যেন তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এই জায়গায় যাওয়া যাবে না। কাজে এই জায়গাটা এনশিওর করতে হবে। আপনি যদি আপনার সৃজনশীল খাতকে অথবা সাংস্কৃতিক অঙ্গনকে আপনাকে যদি আপনি সাপোর্ট দিতে চান, আর সৃজনশীল খাতটার ক্ষেত্রে আমি যেটা বলি, আগে কিন্তু এটাকে অফিসিয়ালি রেকগনাইজ করা হয়নি। অনেকেই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই খাতগুলোতে কাজ করছে ক্রিয়েটিভ ইকোনমিতে, কিন্তু এটা ফর্মালাইজ, এটা আমরা বলি ফর্মালাইজেশন অফ দ্য সেক্টরগুলো আছে কিন্তু ফর্মালাইজ করা হয়নি। যদি ফর্মালাইজ না করে তাদেরকে আপনি সুবিধার আওতা আনতে পারবেন না, এবং এখানে কিন্তু একটা হিউজ পপুলেশন কাজ করে। কাজে এটাকে আপনার অ্যাকনোলেজ করাটা ফার্স্ট স্টেপটা হচ্ছে বাজেটের মাধ্যমে, এবং আমরা আমাদের ম্যানিফেস্টোর মাধ্যমে কিন্তু অ্যাকনোলেজ করেছি। কারণ আপনি বাংলাদেশের দুটো খাত আমরা কথা বললে চলে আসে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, আরএমজি, আর রেমিটেন্স, যেটা আমাদের বেসিক্যালি দেশের অর্থনীতির ভিত্তি আমরা বলি। কিন্তু এরকম অনেক খাত আছে যেগুলো কিন্তু আমরা রেকগনাইজ করি না। আর আমরা যে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, ওই খাতগুলোকে কিন্তু আপনার রেকগনাইজ করতে হবে, ফর্মালাইজ করতে হবে, তাদের সুযোগ সৃষ্টি করতে হবে, তাহলে আপনি জব ক্রিয়েশন করবেন, কখন সৃষ্টি করতে পারেন। আপনি দুটো খাত দিয়ে কিন্তু পারবেন না। তো নতুন সেক্টরগুলোকে আপনার কিন্তু আনলক করতে হবে।